আজকে যেহেতু শুধু লাইভ ক্লাস, সুতরাং তোমরা কমেন্ট করতে পারবা, কমেন্ট করে প্রশ্ন জানতে চাইতে পারবা, অথবা আমার আমিও তোমাদের সাথে কমিউনিকেট ওইভাবে করতে পারবো। কেমন? তো আমি গ্রুপে দিয়ে দিয়েছি, ওই গ্রুপ থেকেও তোমরা এখন জয়েন হতে পারবা, তাতে কোনো সমস্যা নাই। তো যাই হোক, তোমরা হয়তো কেউ কেউ কিছু প্রশ্ন তোমাদের আছে, যেমন হচ্ছে যে তোমাদের খুব শীঘ্রই ক্লাস শুরু হবে ফিজিক্যালি, অর্থাৎ ওরিয়েন্টেশন প্রথম ক্লাস, সেটা হচ্ছে 30 তারিখ। অর্থাৎ আমরা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুর খুলনার কথা বলছি। আর ওখানে কিন্তু তোমরা কেউ কেউ প্রশ্ন করেছো যে ওখানে আগে হোস্টেলে ওঠা যাবে কিনা। তো আসলে হোস্টেলে আগের দিনই উঠতে হবে, আর তার আগে ওঠা যাবে কিনা এটা তোমাদের হোস্টেল সুপার স্যাররা আছে, তাদের সাথে কথা বলতে পারবা। তো যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। আজকে আমাদের কিন্তু গণিতের দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাট্রিক্স। আমরা আগের দিন যে চ্যাপ্টারটা করেছিলাম নির্ণায়ক, সেই নির্ণায়কটা ছিল আসলে ম্যাট্রিক্স আগে করে নির্ণায়ক পরে করাটাই ভালো। তারপরেও চ্যাপ্টারে ওইটা আগে আছে বলে আমরা ওইটা আগে করলাম। তো ম্যাট্রিক্সে আসলে আগে জিনিস, তাহলে আমরা সরাসরি একটু চলে যাই। আমি প্রথমে একটু কানেক্ট করতেছিলাম, এই জন্য এরকম হয়েছে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যে আজকের টপিকের নাম হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে প্রথমে আমাদের বলতে হবে যে ম্যাট্রিক্স কি, তাই না? আচ্ছা, তোমরা যদি কমেন্ট করো তাহলে আমরা সরাসরি কমেন্টের কথা বলবো। তোমরা এখানে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, একজন দেখছি জয়েন করেছো, আর দেখছো বেশ কয়জন। তো যাই হোক, এখানে কমেন্ট করলে আমি দেখতে পাবো। তো এই যে জিনিসটা গতদিন আমরা কিন্তু দেখেছিলাম, নির্ণায়কের ক্ষেত্রে এরকম দুই দিক দিয়ে দুইটা দাগ থাকবে আর মাঝখানে কিছু সংখ্যা লেখা। হ্যাঁ, এইটাকেই আমরা নির্ণায়ক বলেছিলাম। কিন্তু নির্ণায়ক আর এর ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কিরকম? পার্থক্যটা হচ্ছে, দেখো দুই পাশে দুটো দাগ দিয়ে বোঝাচ্ছি আমরা, তাই না? একইভাবে যদি এরকম ব্র্যাকেট দেওয়া হয়, থার্ড ব্র্যাকেট, তাহলেও এটা ম্যাট্রিক্স হবে। কিন্তু নির্ণায়কের বেলায় কিন্তু এরকম ছিল না। এমনকি যদি আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিই, তাহলেও কিন্তু সেটা ম্যাট্রিক্স বলা যাবে। কিন্তু আগের দিন আমরা যেটা পড়েছি সেখানে কিন্তু কেবলমাত্র এরকম দুটো খাড়া দাগ দিয়ে কিন্তু আমরা নির্ণায়ক বুঝিয়েছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে তিন প্রকার ভাবেই লেখা যাবে। থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা যাবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা যাবে, এমনকি এরকম দুটো খাড়া দাগ দিয়েও লেখা যাবে। তো এর ভিতরে তাহলে যদি বলি কোনটা আসলে বেস্ট, তাহলে আমরা বলবো ম্যাট্রিক্স তোমরা যখন লিখবা এই মাঝখানেরটা অর্থাৎ থার্ড ব্র্যাকেট এইভাবেই লিখো। হ্যাঁ, তাহলে কিন্তু আসলে বেস্ট আর কি। তারপরে বইতে প্রশ্ন যেমন থাকে তেমনও লিখতে হতে পারে। যেমন প্রশ্নে যদি তোমার থাকে যে এইরকম দেওয়া, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তাহলে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েই লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে আমি বললাম যে বেস্ট হচ্ছে থার্ড ব্র্যাকেটের এইটা। এখন আমরা দেখতে চাই যে তাহলে ম্যাট্রিক্স কেমন কেমন হতে পারে। যেমন ধরো এই একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, এই একটা ম্যাট্রিক্স দেখো, এখানে কিন্তু কি দেখা যাচ্ছে যে দুইটা কলাম রয়েছে, তিনটা সারি। আমরা সারি কলাম কিন্তু আগের দিন দেখেছিলাম, মনে আছে? যে আমরা বাম থেকে ডান দিকে, এরকম বাম থেকে ডান দিকে যদি যাই তাহলে সেটাকে বলবো হচ্ছে সারি। আর যদি উপরের থেকে নিচের দিকে আসি এরকম, তাহলে সেটাকে বলবো হচ্ছে কলাম। তার মানে এই যে প্রথমটাই হচ্ছে সারি, দেখো কয়টা, একটা দুইটা তিনটা, আর কলাম দেখো কয়টা, একটা দুইটা তিনটা। কিন্তু এই দ্বিতীয়টাই দেখো, সারি হচ্ছে একটা দুইটা তিনটা, কিন্তু কলাম হচ্ছে দুইটা। এই তাহলে আমাদের সারি কলাম বোঝা গেল যে আমাদের যে নির্ণায়ক ছিল সেখানে কিন্তু কলাম আর সারি সেম ছিল, অর্থাৎ তিনটা তিনটা অথবা দুইটা দুইটা। কিন্তু এখানে দেখো একটু পার্থক্য, কিন্তু এখানে সারি কলাম কিন্তু বিভিন্ন রকম হতে পারে। যেমন এই যে এটাতে কেবলমাত্র দেখো একটা কলাম, কিন্তু সারির সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা সারি, কিন্তু কলাম কিন্তু
একটাই। তার মানে এটাকেও কিন্তু আমরা ম্যাট্রিক্স বলতে পারবো। তার মানে ম্যাট্রিক্সের সারি কলাম ভিন্ন ভিন্ন হতেই পারে। যেমন এটাতে দেখো একটাই কলাম এবং দুইটা সারি। এইটা দেখো কয়টা, দুইটা সারি কিন্তু তিনটা কলাম। এটা কি মজার ব্যাপার না? এটা দেখে মনে হচ্ছে এটা কি ম্যাট্রিক্স হতে পারে? পারে। এই ক্ষেত্রে সারি একটা, কিন্তু খেয়াল করে দেখো কলাম কিন্তু তিনটা। এর প্রত্যেকটাই তাহলে কিন্তু ম্যাট্রিক্স বলা যাবে। কিন্তু আগের দিন যে চ্যাপ্টার পড়েছিলাম আমরা, সেখানে কিন্তু এই রকম ভিন্ন ভিন্ন হবে না, ওইখানে কেবলমাত্র একই হবে, সারি কলাম সেম হতে হবে। এখন ম্যাট্রিক্সের ক্রম, আসলে ওইটাই ক্রম, কয়টা সারি কয়টা কলাম সেইটাই তার ক্রম। কিরকম? যেমন এটার ক্ষেত্রে যেহেতু তিনটা সারি তিনটা কলাম, সুতরাং এর ক্রম হবে হচ্ছে 3 গুণ 3 এরকম। হ্যাঁ, সারি গুণ কলাম এই আকারে লিখতে হয়। তাহলে এখানে এর ক্রম লিখতে হবে 3 গুণ 3 এরকম লিখতে হবে। অর্থাৎ এখানে m গুণ n বলতে হবে, অর্থাৎ m হচ্ছে সারি আর n হচ্ছে কলাম বলতে হবে। তো সেই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে তাহলে আমাদের হবে হচ্ছে 3 গুণ 3 এরকম। তাহলে এরকম যেটাই হোক না কেন, যেমন এটার ক্ষেত্রে 3 গুণ 3 হবে, বুঝতেই পারছো, এইটাই হবে তার ক্রম। কিন্তু এই যে এটা তোমরাই বলতে পারবা যে এটা কি হবে? এইটার ক্রম হবে হচ্ছে কি 3 গুণ 2, কারণ তিনটা সারি আর দুইটা কলাম আগেই দেখাইছি। বাম থেকে ডান দিকে হচ্ছে সারি আর উপর থেকে নিচে হচ্ছে কলাম, অর্থাৎ এই হচ্ছে সারি সারি সারি, আছে কলাম। তার মানে দেখো দুইটা কলাম তিনটা সারি, সারিটাকে আগে লিখতে হয়। যেমন এটাতে কি হবে? তোমরা যেহেতু সাথে সাথে তার অ্যান্সার দেওয়া যায় না, এখানে কয়েক সেকেন্ডের ডিফারেন্স হয় লাইভে, সেই জন্য তোমরা হয়তো বলতে পারছো না, আমি বলে দিচ্ছি। এখানে দেখো তিনটাই সারি, তাই না? বাম থেকে ডাইনে এসে সারি, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, আর কলাম কিন্তু একটাই। তাহলে এর ক্রমটা হবে এরকম 3 গুণ 1। পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে। হ্যাঁ, সারি এবং কলাম দিয়ে ক্রম বোঝায়। এটা কি হবে বুঝতে পারছো? এটা এখন তোমাদের কাছে সোজাই লাগবে, যেহেতু বুঝে গেছো। এটা 2 গুণ 1 হবে। যেমন এইটার ক্ষেত্রে কি হবে? দুইটা সারি তিনটা কলাম, তাহলে 2 গুণ 3 হবে। এটা কি হবে? 2 গুণ 2 হবে। হ্যাঁ, এটা কি হবে? 1 গুণ 3 হবে। দেখো একটা কলাম একটা সারি তিনটা কলাম, সেই জন্য। আচ্ছা, যারা যারা যুক্ত হয়েছো বা যারা কমেন্ট করেছে তাদেরই আমি দেখতে পাবো, তাই না? এই যে এএস আলামিন হোসেন যুক্ত হয়েছো, সৌরভ রহমান, ইস্তিয়াক মৃধা, তারপরে নাহিয়ান রাহাত। আচ্ছা, তুমিও প্রশ্নের উত্তর দিছিলে। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা প্রথমে একটু বেসিক জিনিস দেখে নিলাম, আর এখন তাহলে সামনে এসেছে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা বলেছিলাম যে প্রশ্ন উত্তর আকারে আমরা শিখবো, তাহলে আমাদের জন্য একেবারে ট্যাবলেট আকারে হবে, তাই না? পরীক্ষায় যেমন হয় তেমনই অ্যান্সার হবে। তো অতি সংক্ষিপ্ত প্রশ্নে দেখো প্রথমে কি আছে। প্রথমে তাহলে ম্যাট্রিক্স কাকে বলে? আগের দিনের মতোই, হ্যাঁ, আগের দিনে যেমন নির্ণায়ক ছিল ওই রকম ম্যাট্রিক্স ওই রকম বলতে হবে। হ্যাঁ, যে কিছু সংখ্যক রাশি হতে হবে। ওই যে m গুণ n মানে আছে m সংখ্যক সারি আর n সংখ্যক কলাম। এই রাশিগুলোকে একটা বন্ধনী, প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী, এমনকি 2 জোড়া সমান্তরাল রেখার মাধ্যমে লেখাকেই বলা হবে ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে m সংখ্যক সারি আর n সংখ্যক কলাম। এটা তোমরা বিস্তারিত দেখো একটু আগে শিখে নিলে, অর্থাৎ এটা করার আগে আমরা যেটুকু বলেছি সেটাতে বুঝে গেছো। এর পর্যায় বা ক্রমটাও তোমরা শিখেছো একটু আগে। দেখো এর বেসিক জিনিস যেহেতু বলে ফেলেছে, এটা এখন তোমরা সবাই বুঝবা। ক্রম মানেই তো ওইটা, যে কয়টা সারি কয়টা কলাম আছে সেইটা বোঝানোটাই হচ্ছে ক্রম বা অর্ডার। যেমন এই যে এটাতে দেখো, এটাতে আছে হচ্ছে 3টা সারি আর 2টা কলাম। এরপরে আছে একক ম্যাট্রিক্স। এই জিনিসগুলো পরীক্ষায় প্রায় আসে, যে একক ম্যাট্রিক্স কাকে বলে। একক ম্যাট্রিক্স আমাদের একটু আগে যে ম্যাট্রিক্সগুলো দেখলাম তো বিভিন্ন রকম। যেমন এখানে যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি এই যে উপরে, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কখনো একক ম্যাট্রিক্স হবে না। মজার ব্যাপার হচ্ছে একক ম্যাট্রিক্স হতে গেলে অবশ্যই বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে। অর্থাৎ ধরে নাও এই যেমন 2 5 3 1, এটা কিন্তু একটা বর্গাকার ম্যাট্রিক্স, মানে 2টা সারি 2টা কলাম। কিন্তু এইটা যেমন রয়েছে, এটাতে দেখো 3টা সারি 2টা কলাম। এই 3টা সারি 2টা কলাম দিয়ে কখনোই একক ম্যাট্রিক্স হবে না। একক ম্যাট্রিক্স হতে গেলে অবশ্যই বর্গাকার হতে হবে, অর্থাৎ 2টা সারি 2টা কলাম, 3টা সারি 3টা কলাম এরকম হতে হবে। তো ওই রকম হলে তার ভিতরে এক কোথায় বসালে একক ম্যাট্রিক্স হবে সেটা আমি দেখাচ্ছি। এই যে পাশেই দেখাচ্ছি, দেখো এই যে দেখো খেয়াল করে, এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স। এইদিকে 3টা সারি আছে, এই 3টা কলাম আছে, খেয়াল করে দেখো।
তার মানে এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স, কিন্তু এর সব উপাদান হবে 0, শুধু কোনাকুনি কোনাকুনি উপাদানগুলো হবে 1, তাকে বলবে একক ম্যাট্রিক্স। এই যে দেখো এখানে এখানে যেমন এখানে দুইটা দুইটা আছে, তো এই দেখো কোনাকুনি 1। পরীক্ষার একটা প্রশ্ন, ডাইরেক্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসে। তাহলে একক ম্যাট্রিক্স কাকে বলে বোঝা গেছে? যে বর্গাকার ম্যাট্রিক্স, এগুলোকে তো বর্গাকার ম্যাট্রিক্স বলে। এই বর্গাকার ম্যাট্রিক্সের কোনাকুনি প্রধান কর্ণের উপাদানগুলো হবে 1 আর বাকি সকলগুলো হবে 0, তাকেই বলবে একক ম্যাট্রিক্স। পরীক্ষার প্রশ্ন ডাইরেক্ট। আরো কিছু ম্যাট্রিক্স দেখবো আমরা, এর প্রত্যেকটাই পরীক্ষায় আসছে, কিন্তু প্রত্যেকটাই। যেমন এইটার দেখো কোনাকুনি 1 নাই। আমরা একটু আগে শিখেছিলাম কিন্তু যে এই কোনাকুনি সংখ্যা যদি 1 থাকে, সবগুলোই 1 থাকে, 1 1 1, তাহলে তাকে বলবে একক ম্যাট্রিক্স। কিন্তু এখানে দেখো সবগুলোই 2 আছে, অর্থাৎ এইরকম যদি থাকে, 1-এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা যদি থাকে। আচ্ছা, নাহিয়ান রাহাত বলছে দেখা যায় না। আচ্ছা, অন্যরা সবাই কিন্তু দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, আমি কিন্তু আরেকটা মোবাইল আমি চালু রেখেছি, আমি সেখানে দেখতে পাচ্ছি, সুতরাং তুমিও দেখতে পাবে। তুমি প্রয়োজনে এটা কেটে দিয়ে আবার ঢুকে দেখো, দেখা যাবে। যাই হোক, তাহলে এখানে 1-এর পরিবর্তে 2 রয়েছে, 2-এর পরিবর্তে 5 থাকতে পারে, সবগুলো এরকম হলে তাকে বলে স্কেলার ম্যাট্রিক্স। তার মানে কি দেখলাম আমরা শিখেছিলাম যে এই জায়গাতে 1 যদি থাকে তাহলে তাকে বলে একক ম্যাট্রিক্স। 1-এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা যদি থাকে তাকে বলবে স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু সংখ্যাগুলো সব একই হতে হবে। এখানে যদি 5 দাও তাহলে এখানেও 5 হতে হবে, এখানে যদি 5 দাও এখানেও 5, এখানেও 5, অর্থাৎ একই সংখ্যা দিতে হবে, তবেই স্কেলার হবে। কিন্তু যদি সংখ্যা ভিন্ন হয়, এই যে এরকম 3 5 2 এরকম যদি হয়, তাহলে কি হবে? তার নাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তার নাম কর্ণ ম্যাট্রিক্স। তাহলে দেখছো, আসলে কর্ণ ম্যাট্রিক্সটার সবগুলো উপাদান যদি একই হয় তাহলে হয়ে যাবে স্কেলার ম্যাট্রিক্স, আর সেই একই উপাদানটা যদি 1 হয় তাকে বলবে একক ম্যাট্রিক্স। এইভাবে আমরা বুঝি। তাহলে এইবারে এটাকে আমরা সবাই বুঝতে পারছি, যেহেতু এখানে শূন্য ছাড়া কিছু নাই, তার মানে হচ্ছে এটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। নাল মানেও কিন্তু শূন্য। এরপরে আসি পার্শ্বস্বর। পার্শ্বস্বর মানে পাশে, তাই না? বিষয়টা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ, ধরে নাও এই যে প্রথম যে সারিটা, এই সারিটা যদি এই কলাম বরাবর আমরা লিখি তাহলে যা পাওয়া যাবে তাকে বলা হয় হচ্ছে পার্শ্বস্বর ম্যাট্রিক্স। খেয়াল করো, এই যে খেয়াল করে দেখো তো তাই করছি কিনা। এই 3 2 6, এই 3 2 6 কোন দিকে লিখছি? এই দেখো এই দিকে লিখছি। তার মানে এর সারিগুলোকে কলামে লিখলেই তাকে বলা হয় হচ্ছে পার্শ্বস্বর ম্যাট্রিক্স। সারিগুলোকে কলাম আর কলামগুলোকে সারি লিখলে। আচ্ছা, এই দেখো এই কলামটাকে আমরা ওই যে সারি লিখছি, দেখো এই যে সারি এখানে লিখছি, এইভাবে করে লিখছি। এর প্রথম সারি ওখানে কলামে লিখছি, এর দ্বিতীয় সারি ওখানে সারিতে এই কলামে দ্বিতীয় কলামে লিখছি, এইভাবে। পরের প্রশ্ন, অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স কেমন হবে? অনুবন্ধী ম্যাট্রিক্সটা হবে যে প্রত্যেকটা যে উপাদান, ওই উপাদানের সহগুণক, আমরা সহগুণক কিন্তু আগের চ্যাপ্টারে শিখেছি, সেই সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের পার্শ্বস্বর ম্যাট্রিক্সকে বলা হয় আছে অনুবন্ধী ম্যাট্রিক্স। এটা আমরা অঙ্ক করতে গেলে ক্লিয়ার হবো, আপাতত সংজ্ঞা আকারে জেনে নাও। এরপরে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। এই যে একটু আগে অনুবন্ধী ম্যাট্রিক্স পেলাম, একে যদি আমরা ওই দিয়ে ভাগ দিই, অর্থাৎ ওই ম্যাট্রিক্সের মান দ্বারা ভাগ দিই, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স পাবো। কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সকে সংজ্ঞা আকারে কিরকম লেখা হয় সেটা আবার বলে দিচ্ছি। যেমন এই এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, ধরো এই দুটো গুণ করলে কি হবে? 1 হবে। 1 মানে আছে একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়। তো এইরকম অবস্থায় এই এ কে বি এর বিপরীত ম্যাট্রিক্স বলে, অথবা বি কে এর বিপরীত ম্যাট্রিক্স বলে। কি কারণ? কারণটা হচ্ছে এই ধরো বিটাকে যদি এই পাশে নিয়ে যাই আমরা, তাহলে আমরা কি পাবো? 1/b পাবো না? এই 1/b মানে কি? এই বির পাওয়ার দেখো এই যে -1, এরকম -1 হইলে তাকে বলা হয় ইনভার্স ম্যাট্রিক্স। তো এখানে সংজ্ঞাটা সেটাই বলা হচ্ছে। এই দেখো, দুটি ম্যাট্রিক্স গুণ করলে যদি একক ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে একটাকে আরেকটার ইনভার্স ম্যাট্রিক্স বলে। এরপরে আসছে সিঙ্গুলার ম্যাট্রিক্স কে বলে। সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কি? এই যে এখানে দেখাচ্ছি আমরা, যে কোনো যদি একটা ম্যাট্রিক্সের মান 0 হয়, মানে ম্যাট্রিক্সকে ক্যালকুলেশন করে বা নির্ণয় করে তার মান যদি 0 পাওয়া যায়, তাহলে তাকে বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সটা অবশ্যই একটা বর্গাকার ম্যাট্রিক্স হবে, কারণ আমরা ম্যাট্রিক্স তো বিভিন্ন রকম দেখলাম, যে কখনো সারি 2টা, কলাম 3টা এরকম হয়, কিন্তু ওইরকম হবে না।
যদি একটা বর্গাকার ম্যাট্রিক্স হয় এবং তার মান শূন্য হয় তাকে বলবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। পরের প্রশ্ন দেখি আমরা, সারি ম্যাট্রিক্স, এটাও কিন্তু দেখেছি, মাত্র একটা সারি থাকবে, একটা সারি থাকবে। এই যে দেখো এখানে কলাম কিন্তু দেখতেই পাচ্ছ যে তিনটা কলাম, কিন্তু উপর থেকে নিচে হিসাব করলে তিনটা কলাম, একটা কলাম একটা কলাম একটা কলাম, কিন্তু সারি কিন্তু মাত্র একটা। তার মানে সারি ম্যাট্রিক্স মানে একটা সারি থাকলে তাকে সারি ম্যাট্রিক্স বলবে। একইভাবে যদি কলাম ম্যাট্রিক্স বলি তাহলে কি হবে? কলাম ম্যাট্রিক্স কখন বলবো? যদি একটা কলাম থাকে তাকে বলবে কলাম ম্যাট্রিক্স। ওই দেখো কলাম একটা, এখানে কিন্তু সারি তিনটা। এগুলো সব পরীক্ষার প্রশ্ন, কিন্তু খুবই ইজি। এখন তুমি বুঝতে পারছো আশা করি, কারণ একেবারে কঠিন কিন্তু আমি পড়াচ্ছি না বা কঠিন দেখাচ্ছি না। এটা আরেকবার যদি ভিডিওটা টেনে দেখো তাহলে ইজিলি মনে থাকবে, এটা কোনো কঠিন কিছুই না। বর্গ ম্যাট্রিক্স অলরেডি বলা হয়ে গেছে। দেখো সারি কলাম যদি একই হয় তাহলে তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। সেটা তিনটাও হতে পারে অথবা দুইটাও হতে পারে, কোনো সমস্যা না। হ্যাঁ, এর প্রত্যেকটাই কিন্তু এই শেষেরটা হয়তো আমার কারণে দেখতে পাবা না, আমি এই পাশে লিখে দেখাতে পারি। এই যে এখানে, অর্থাৎ ধরো 3 2 6 4 2 8 5 2 10 এরকম। এই যাই হোক না কেন, এই যে তিনটা দুইটা এরা সবাই বর্গ ম্যাট্রিক্স। এইবার আমরা চলে আসি এই প্রশ্নটাতে। এখন যোগ করব, ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ। অন্তর মানে তো বিয়োগ, তোমরা সবাই জানো, অন্তর মানে হচ্ছে বিয়োগ। তাহলে যোগ আর বিয়োগ আসলে কিছুই না, যে উপাদান যেখানে আছে তার সাথে যোগ অথবা বিয়োগ করবা। তার মানে আমরা যদি যোগ করতে চাই, যোগ a প্লাস b, তাহলে এর যে যেখানে ছিল, ওই যেমন এখানে 8 ছিল, 8-এর সাথে যোগ হবে কি -4। -4 যোগ হলে তো যা বুঝতেই পারছো যে 8 বিয়োগ 4 হবে, এইটা হবে। এবার ধরো এখানে কি ছিল 4, তা ওর একই জায়গায় এখানে কে ছিল 6, তাহলে এটা যোগ করে দাও, 4 আর 6, এটা যোগ করলে হচ্ছে 10। একইভাবে এখানে ছিল -1 আর এখানে হচ্ছে 2, -1 আর 2 যোগ করলে হয় হচ্ছে 1। এটা তো আমরা এখানে দেখো মাইনাসটা পড়ি নাই, ভুল হয়েছে একটু, এখানে কিন্তু মাইনাসটা দেখো পড়ি নাই, তোমরা ঠিক করে নেবা, এখানে কিন্তু মাইনাস হবে, এই যে মাইনাস। তো একইভাবে প্রত্যেকটা, যেমন ধরো এই যে 8, এই 8-এর সাথে যোগ করব কাকে? একে না, এই 8 যেখানে আছে সেখানে, এই যে এখানে 1 আছে, তাহলে 8 আর 1 যোগ করলে হয় হচ্ছে 9। এই হচ্ছে যোগ। হ্যাঁ, আচ্ছা বর্গ ম্যাট্রিক্স বুঝলাম না বলেছো মাসুদ। আচ্ছা বর্গ ম্যাট্রিক্স তুমি বোঝনি, কিন্তু আমি নিশ্চিত যে অনেকেই বুঝেছে। যেমন এখানে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা নিজেই কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স, এটাও দেখো একটা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স মানে যেখানে সারি আর কলাম একই হয়। এই যে এখানে কয়টা সারি? 3টা সারি, কলাম কয়টা? 3টা। এই সারি কলাম যদি একই হয় তাকে বলে বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারছো আর একটু ফিরে যাই, আগে এখানে অনেকগুলো ম্যাট্রিক্স দেখাচ্ছিলাম, ওখানে যাই। যেমন ধরো এই যে এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই যে এইটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, কারণ এর দেখো 3টা সারি 3টা কলাম আছে, 3টা সারি 3টা কলাম, এই জন্য এটা বর্গ ম্যাট্রিক্স। কিন্তু এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স না, এটা দেখো 3টা সারি কিন্তু কলাম কিন্তু 2টা, এই জন্য এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স হবে না। তার মানে এই পেজে কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্স একটাই আছে, এই যে এইটা। ঠিক আছে, তুমি যদি এরকম লেখো, ধরো হচ্ছে 1 7 ধরো 5 2, এটাও বর্গ ম্যাট্রিক্স হবে। কারণ কি? কারণ এখানে 2টো সারি আর 2টো কলাম আছে, সেই জন্য। বুঝেছো? থ্যাংক ইউ। আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম। তাহলে আমরা ম্যাট্রিক্সের যোগ কিন্তু শিখে গেছি। আচ্ছা যোগ যদি পারো তাহলে বিয়োগ তো অবশ্যই পারবা। যেমন ধরো 7 যোগ 3 কত হয়? 10। তো এইটা যদি জানো তাহলে 7 বিয়োগ 3 কত হবে? 4। এটা অবশ্যই জানবা। তার মানে যেখানে যেখানে যোগ করেছিলে সেখানে শুধু বিয়োগ বসাই দিলেই কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে এই ম্যাট্রিক্সের যোগ এবং ম্যাট্রিক্সের বিয়োগ এই দুটোই কিন্তু তোমরা অবশ্যই পারার কথা। এখন আমার প্রশ্ন যে এই যে এখানে যে ম্যাট্রিক্স দেয়া আছে এটা বাদ দিয়ে যদি সংখ্যা চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দেয় তাহলে কি পারবা না? অবশ্যই পারা উচিত। সংখ্যা চেঞ্জ করলে অঙ্ক পারা যাবে না? অবশ্যই পারা যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে শূন্য ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? শূন্য ম্যাট্রিক্সের র্যাঙ্কও শূন্য। র্যাঙ্ক মানে হচ্ছে মানাঙ্ক বলা হয়। এখানে কিন্তু এই র্যাঙ্ক বানানটা একটু ভুল আছে।
আচ্ছা যাই হোক, এরপরে আসছি আমরা ম্যাট্রিক্স গুণ করার শর্ত। আমরা যোগ করার সময় একটু আগে দেখো আমি একটু ব্যাকে যাই তাহলে। হ্যাঁ, যোগ করার সময় আমরা কি দেখলাম, কোথায় আমরা যোগ করে দেখলাম, এই যে এই যোগ করার সময় দেখো আমরা দেখেছি যে এই এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স কিন্তু একই ক্রম। আমরা ক্রম শিখেছি না, যে এর এর সারি সংখ্যা কয়টা, 3টা, কলাম সংখ্যা 3টা, এই হচ্ছে তার ক্রম, 3 গুণ 3 এইভাবে লেখা হয়। এরও ক্রম দেখো হচ্ছে 3 গুণ 3। তার মানে এই যোগ করতে হলে অবশ্যই দুইটার ক্রম কিন্তু একই হইতে হবে। ক্রম একই না হলে কিন্তু যোগ করা যাবে না, বিয়োগ করাও যাবে না। সংখ্যা বাদে করে দেন, সংখ্যা বাদে। সংখ্যা বাদে মানে যেগুলো সংখ্যা নাই, হতেই পারে এটা, যেমন ধরো এরকম হতে পারে, মানে যদি আমরা অক্ষর দিয়ে বুঝি, যদিও অক্ষর দিয়ে কিন্তু ম্যাট্রিক্স তেমন একটা করা হয় না, কারণ ম্যাট্রিক্স তো সংখ্যা দিয়েই করা হয়। ও যেটা বলতে চাচ্ছে মনে হয় এরকম, ধরো এ ডি সি পি এরকম বলতে চাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। এখন আমরা অঙ্ক যেখানে ছিলাম সেটা হচ্ছে কি, যে গুণ করার ক্ষেত্রে কি শর্ত, এইটা জানতে চাচ্ছে, যে ম্যাট্রিক্সের গুণের শর্ত কি। এর গুণের শর্ত খুবই ইন্টারেস্টিং, যে এখানে ম্যাট্রিক্স গুণ করতে হলে প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি একই হতে হয়। প্রথমটা মানে ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা ম্যাট্রিক্স বির সারির সংখ্যা সমান হতে হবে, তবেই গুণ করা যাবে। আমরা একটু দেখে আসি এখান থেকে। এই যে এখানে আমি দেখো মিলিয়ে রাখছি। এই ম্যাট্রিক্সটার নাম ধরো আমরা দিলাম হচ্ছে এ ম্যাট্রিক্স, আর এই পাশে কার সাথে গুণ করা যাবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তা খেয়াল করে দেখো কলাম সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা। তা আমরা বলেছি যে এই যে এ প্রথমটার কলাম যে কয়টা হবে আর ওর যার সাথে গুণ করতে হবে তার সারির সংখ্যা ততগুলো হতে হবে। তার মানে খেয়াল করে দেখো এইটার সারি কয়টা, 3টা, তাহলে এর সাথে গুণ করা যাবে। এর সারি কয়টা, 3টা, দেখতে কেমন কিন্তু এর সাথেও গুণ করা যাবে। কিন্তু এর সারি দেখো 2টা, এর সাথে গুণ করা যাবে না। এর সারি কয়টা, 1টা 2টা, এর কলাম 3টা হইলেও এর সাথে গুণ করা যাবে না। এর ক্ষেত্রে সারি কয়টা, 1টা, কলাম 3টা, এর সাথেও গুণ করা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে, অর্থাৎ গুণ করতে হলে অবশ্যই এর কলামের সাথে ওর সারির সংখ্যা মিল হতে হবে। যেমন আমি তোমাদের যদি একটু উল্টায় বলি, হ্যাঁ, আমি যদি বলি যে এইটের সাথে কার গুণ করা যাবে, অর্থাৎ এইটাকে আমি আগে লিখলাম, তার সাথে গুণ দেব, কার সাথে গুণ করা যাবে, তাহলে আমরা কি দেখব, এর দেখো কলাম কয়টা, 3টা। এইবার সারি কার 3টা আছে তার সাথে গুণ করা যাবে। দেখো এর সারি আছে 3টা, এর সাথে গুণ করা যাবে, এর সারি 3টা, এর সাথে গুণ করা যাবে, এরও সারি 3টা, এর সাথেও গুণ করা যাবে। আচ্ছা, আর একটাতে যাই আমরা। যেমন ধরো এইটা, আমরা ধরো এইটাকে গুণ করব, কার সাথে গুণ করা যাবে বলার চেষ্টা করো একটু। এর দেখো কলাম 2টা আছে, তাহলে এবার সারি 2টা আছে কার দেখতে হবে। দেখো এর কিন্তু সারি 2টা না, এর 3টা সারি, এর সাথে গুণ করা যাবে না। এর সারি কয়টা, 3টা, এর সাথে গুণ করা যাবে না। এর সারি কয়টা, এই নিচেরটা, এর সারি দেখো 2টা, সুতরাং এর সাথে গুণ করা যাবে। এর সারি কয়টা, 2টা, এর সাথে গুণ করা যাবে। খুব ইন্টারেস্টিং না? তাহলে এর কলাম যে কয়টা সেই কয়টা সারি দেখব কোথায় আছে, তার সাথে গুণ করা যাবে। আচ্ছা, মুন্না বলেছ 3 4 5। আচ্ছা, ও 3 4 5 কি যেন বুঝাতে চাচ্ছিল, বুঝতে পারি না আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গুণের শর্ত কিন্তু বুঝে গেলাম যে কার সাথে গুণ করা যাবে, কার সাথে যাবে না। এবার এটা আমরা একটু গুণ করে দেখি, এই গুণ করা যাবে কিনা। দেখো এটাও কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এর কলাম আছে কয়টা, 2টা, কার সাথে গুণ করা যাবে, যার সারি 2টা। খেয়াল করে দেখো এর সারি কিন্তু 2টা, অর্থাৎ গুণ করা যাবে। এখন গুণ কিভাবে করতে হয় সেটা, এই উপাদানের সাথে এই যে উপাদান গুণ করতে হবে, করে যোগ করতে হবে কার সাথে, এই উপাদানের সাথে এই উপাদান গুণ করে যোগ করতে হবে। কোনো টেনশনের কিছু নাই, মাথার উপর দিয়েও যাবে না, আমি বলে দিচ্ছি। আমরা এখানে করে দেখাই তাহলে বুঝতে পারবো। এই দেখো এই 0-র সাথে এই 1 গুণ করে এখানে বসাইছি।
এই ওয়ানের সাথে এই 2 গুণ করে কোথায় বসাইছি, যোগ দিয়ে এখানে বসিয়েছি। একইভাবে এই ওয়ানের সাথে এই ওয়ানের গুণ, এই 2 এর সাথে এই 2 গুণ করে এখানে বসিয়েছি। এবার এটা যোগ করে দাও, যা হয় কত হয়, 2 0 2 এই 1। আমরা আরও একটা যদি করি, একটু বড় অঙ্ক করি, তাহলে বোঝা যাবে। আমি একটু তোমাদের আমি একটা করেই দেখাই, নিজে একেবারে নিজের মতো করে আমি অঙ্ক একটা বসাই করে দিচ্ছি। যেমন আমি একটু সাদা পেজে যাই, তাহলে আমি একটু সাদা পেজে আসলাম। সাদা পেজে তোমাদের এই গুণ করা জিনিসটা একটু দেখাই, আমার মনে হয় তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। ধরো আমি এখানে লিখলাম, এটা এই কালার ভালো বোঝা যাবে না, আমরা কালো দিই। হ্যাঁ, ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এখানে 3 5 2 1। এইটার সাথে আমরা গুণ করব, যা খেয়াল করে দেখো এখানে যেহেতু 2টা কলাম আছে, আমরা যদি এরকম একটা লিখি 1 5 3, আর ধরো 2 4, তারপরে এখানে দিলাম হচ্ছে 1, এর সাথে গুণ করা যাবে? অবশ্যই যাবে। খেয়াল করে দেখো কারণ কি, গুণ করা যাবে কেন? তার কারণ এইটা, এখানে হচ্ছে 2টা কলাম আর এখানে হচ্ছে সারিও কিন্তু 2টা, সুতরাং অবশ্যই গুণ করা যাবে। তাহলে গুণটা কিরকম আমরা একটু দেখি। এই গুণটা মনে রাখবা এইভাবে, আমি এইভাবে মনে রাখতে বলি, এই যে এই চিহ্নটা মনে রাখবা, অর্থাৎ এই বাম থেকে ডানে গিয়ে নিচে নামবে। তার মানে এই 3-এর সাথে গুণ হবে কার? 1-এর। 5-এর সাথে গুণ হবে কার? 2-এর। এইটা যোগ করে দিলে উত্তর হয়ে যাবে। তার মানে 3 গুণ 1, 3 যোগ 5 গুণ 2 কত? 5 দোকানে 10 হয়ে গেল। এইবার এই দুটোর সাথে আবার কার গুণ করতে হবে? এবার এর। তার মানে কি হবে? এই 3-এর সাথে 5-এর গুণ, তার মানে 3 5 15 যোগ 5-এর সাথে কার? এই 4-এর, 4 5 20। এই গুণ করে করে যোগ করতে হবে। তারপরে আবার এর সাথে শেষে আরেকটা কলাম থেকে গেছে, কিন্তু এটা করব আমরা এখন। তাহলে 3 3 9 যোগ 5 5। এই এবার করতে হবে কোনটার? এবার এই অংশটার একইভাবে সবগুলো গুণ করতে হবে। তার মানে 2 এর সাথে এই 1, বুঝতে পারছো নিশ্চয়ই? এই যে এই 2 এর সাথে কার? 1-এর, আর এই 1-এর সাথে কার? এই 2-এর। তাহলে কি হয় সেটা আমরা দেখি। 2 এর সাথে 1 মানে 2 যোগ এই 1-এর সাথে 2, তার মানে 2। আবার এই যে 2, এই 2 এর সাথে কার? এবার এই 5-এর আর 4-এর। তাহলে কি হবে? 2 এর সাথে 5 মানে 10 যোগ 1-এর সাথে 4, 4 × 4। একইভাবে শেষেরটা 2 এর সাথে 3 দোকানে 6, 1 × 1। এই তাহলে আমরা কি পাচ্ছি? এবার হিসাব করে দেখো তো। এইখানে আমরা দাগ নিয়ে নিই। এখানে 3 আর 10 13, 15 আর 20 35, তারপরে এখানে কত আছে? 9 আর 5 14, 2 আর 2 4, 10 আর 4 14, 6 আর 1 7। এই কিন্তু অ্যান্সার। মজার ব্যাপার দেখছো? মজার ব্যাপার না? এখানে ছিল বর্গ ম্যাট্রিক্স ছিল, তাই না? 2টা সারি 2টা কলাম, আর এখানে ছিল 2টা সারি 3টা কলাম। দেখো কি সুন্দর গুণ করে আমরা একটা অ্যান্সার পেয়েছি। আশা করি বুঝতে পারছো। আর একটা গুণ দেখাই তোমাদের, আমার মনে হচ্ছে যেন এইবার একটা দেখালে তোমাদের আরো মজা লাগবে। যেমন আমি এখানে দিলাম হচ্ছে 3 5 আর 1। এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স। এখানে কি কি আছে? 3টা কলাম 1টা সারি। এর সাথে আমি যেটা বলছি এটা কি গুণ করা যাবে কিনা তোমরা বলো। এখানে ধরো 7 2 1 গুণ করা যাবে? এখানে দিলাম হচ্ছে 3 4 আর 2, গুণ করা যাবে? অবশ্যই যাবে। কারণ কি? কারণ এর কলাম সংখ্যা হচ্ছে 3টা, এর সারির সংখ্যা দেখো 3টা, ফলে গুণ করা যাবে। তাহলে এবার আমরা গুণ করি। যেমন এই 3 এর সাথে কার গুণ হবে? 7-এর। 5-এর সাথে কার গুণ হবে? 2-এর। আর এই 1-এর সাথে 1-এর। এগুলো গুণ করে যোগ করতে হবে। তাহলে 3 7 21 যোগ 5 2 10 যোগ 1 × 1 হয়ে গেল। এবার খেয়াল করে দেখো এটাকে ডান পাশেরটার সাথেও যোগ করতে হবে, এই গুণ করতে হবে। তাহলে 3 3
9, 4 5 20, 2 অক্ষে 2। এই তার মানে এর কিন্তু দেখো সারি একটাই পাচ্ছি, কিছু করার নেই, আমাদের যা পাবো তাই তো লিখতে হবে। এখানে দেখো আমরা পাচ্ছি তাহলে কত, 21, 10 আর 1 করলে হয় 32, আর এখানে হয় 9 দুগুণে 11, 31। তার মানে আমরা এই একটা জিনিস, এইটাই আমাদের উত্তর। কি মজার বিষয় দেখো, এখানে আমরা পাচ্ছি মাত্র 2টা কলাম, একটা সারি, আর আমরা গুণ করছিলাম যা তা ছিল 3টা কলাম আর একটা সারি, আর এটা ছিল 2টা সারি আর এই 2টা কলাম 3টা সারি। তার মানে এখানে মজার ব্যাপার কি ঘটেছে, আমরা যে ওই যে ক্রম শিখেছিলাম সারি কলাম, এইটার ক্ষেত্রে ক্রমটা কি, এইটার ক্ষেত্রে ক্রমটা হলো আমরা যদি এখানে লিখি তাহলে 1 গুণ 3, মনে আছে ক্রম লিখতে হয়েছিল কিভাবে, আমরা প্রথম দিকেই কিন্তু দেখাইছি, ক্রমে সারি আগে লিখতে হবে, কলাম পরে লিখতে হবে। আর এর কলামটা ছিল দেখো, এর ক্রমটা ছিল হচ্ছে যে 3 গুণ 2, এটা ছিল, অবশ্যই বুঝতেই পারছো। তাই গুণ করার কারণে কি হয়েছে দেখো, আমরা যেটা পেলাম এর ক্রমটা কি, এর ক্রম দেখো 1 গুণ 2, খেয়াল করে দেখছো, একটা সারি আর 2টা কলাম। তা মজাটা কি, মজাটা দেখো এরকম যে যার সাথে আমরা গুণ করি, এই যে এর কলাম আর এর সারির সাথেই গুণ করি, তো সেইটা আর থাকে না, তাহলে যা থেকে যায় সেইটাই হয় ক্রম। তার মানে প্রথমটার দেখো সারি থেকে যায় আর দ্বিতীয়টার কলাম থেকে যায় অ্যান্সারে, অর্থাৎ গুণ করার পরে গুণ ফলের ভিতরে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। আমরা আবার জায়গায় চলে যাই, আমরা আবার চলে এসেছি আমাদের কাজে। আশা করি তোমাদের এটা উপকার হবে, যদিও ক্লাসে কিন্তু এগুলো আবার করানো হবে। ওকে, আমরা সংক্ষিপ্ত প্রশ্ন একটু দেখি। যেমন এর গুণ করা, আচ্ছা গুণ যেহেতু শিখিয়েছি এটা তো তোমরা এখন ইজিলি পারবা। এই যে এ বি গুণ করা খুবই সহজ, তাই না, আমরা তো শিখে গেছি যে এর গুণ করার সময় কি করতে হবে, এই 0-র সাথে গুণ করতে হবে, এই 1, তারপরে যোগ, এটার সাথে এটা গুণ করে যোগ, এটার সাথে এটা গুণ করে যোগ, এই যে চিহ্নটা আমি বলেছিলাম এইভাবে মনে রাখবো। দেখো এইটার সাথে এইটার গুণ, গুণ করে আমরা বসাচ্ছি, কিন্তু খুবই সহজ। এই যে এখানে আমি লিখে দিলাম, দেখো আমি মনে হয় না বললেও এখন তোমরা বুঝতে পারবা। এভাবে গুণ করে করে যোগ করে বসালেই উত্তর হয়ে যাবে। এখন এগুলো যোগ করে দাও, অ্যান্সার। এই যে তার মানে এরকম যে অঙ্কই দিক না কেন আসলে আমি মনে করি তোমরা পারবা। এখন এই অঙ্কটা আমরা দেখি, এখানে কি লেখা রয়েছে একটু দেখো, এখানে রয়েছে 5a, এ মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এ মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা, আর এখানে রয়েছে 2i। এখন আই কি জিনিস, আই কিন্তু আমরা প্রথমেই শিখছি, আই হচ্ছে একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স একে বলা হয় হচ্ছে আই। আর সেই একক ম্যাট্রিক্স আমরা শিখছিলাম হচ্ছে কোনাকুনি 1 থাকবে আর সব 0, এই কোনাকুনি এই 0 1 আর 1 আর বাকিগুলো হচ্ছে 0। তো এখানে আমরা এইটা লিখলাম কেন, আমরা তিনটা লিখি নাই কেন, কারণ এখানে যে এটা দেওয়া আছে তা রয়েছে মাত্র এইটা, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স, সেই জন্য আমরা একক ম্যাট্রিক্সটাও এটা নেব। যদি এই অঙ্কটাতে এর এখানে থাকতো তিনটা, ধরো এখানে যদি আরো একটা বাড়াই দিয়ে এরকম থাকতো, ধরো 3 4 এরকম যদি থাকতো, তাহলে তখন আইটা নিতাম কিন্তু আমরা এরকম 1 1 1 0 0 0 0 0 0 এরকম নিতাম, বুঝতে পারছো। তার মানে এই যে একক ম্যাট্রিক্স কেমন নেব, সেটা হচ্ছে অঙ্কে যা থাকবে সেই অনুযায়ী একক ম্যাট্রিক্স নেব, অর্থাৎ সেটা দুইটা হতে পারে অথবা তিনটা হতে পারে। তো দেখো এখানে কোনো ব্যাপার, 5a তার মানে এর সাথে কি হবে, 5 দিয়ে গুণ হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। এই যে দেখো আমরা অঙ্ক করেই দেখাচ্ছি, এই যে এই এর জায়গায় এর মান বসাই দাও, আর আই এর জায়গায় আই এর মান বসাই দাও। আই মানে আমি বললাম যে এরকম হতে হবে, আর এই এ তো আমাদের দেওয়াই আছে। এবার বুঝতে পারছো, এই 5 দিয়ে একে গুণ হবে, গুণ হবে মানে কি, যে যেখানে যা আছে সবার জায়গায় 5 দিয়ে গুণ হবে। এই 3 এর সাথে 5 গুণ হয়ে দেখো 15, এটা 25, এটা -10, এটা 5, আর এখানে 1 1 ছিল, 2 দিয়ে গুণ হয়ে দেখো 2 2 হয়ে গেছে। এবার বিয়োগ, এখন বিয়োগ আর যোগ তো আমরা শিখেছি, এই যে 15-র সাথে বিয়োগ করব কাকে, 2, এই যে -10 এর সাথে বিয়োগ করব 0, এইভাবে করে ফেলবো, উত্তর হয়ে যাবে সাথে সাথে। এই অর্থাৎ যোগ বিয়োগ তো আমরা সবাই জানি, এটা যোগ বিয়োগ করে দাও, এটাই অ্যান্সার। তাহলে এই অঙ্কটা যদি এখানে বিয়োগ না থেকে যদি যোগ থাকতো তাহলে হতো না, আর একটা নতুন অঙ্ক হতো, তখন এই যে এগুলো সব যোগ, তখন আমরা যোগ করতাম, এই আর কি।
তো আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে আবার একটু দেখে নেবা এই জায়গায়। এগুলো তোমাদের বাড়ির কাজ, এটা স্ক্রিনশট দিয়ে তোমরা এই অঙ্কগুলো নিজে নিজে সাদা খাতায় করবা। আমি তো বলেছি যে তোমরা হয়তো অনেকে বই কেননি, কোনো সমস্যা নেই, এইটা দেখে দেখে খাতায় করবা, সাদা খাতায় নিজে নিজে। পারো কি না পারো আবার ভিডিওটা একটু দেখে আবার করবা। এই যে এখানে 3a রয়েছে, 4b, 3a এর জায়গায় এটা বসাই দেবো, তার আগে 3 রয়েছে, তার মানে কি সবগুলো তো 3 দিয়ে গুণ হয়ে যাবে, এটা গুণ হবে, এটা গুণ হবে, এটা গুণ হবে, এটা ব্যাস। তারপরে 4b, এই দুটো হয়ে গেলে যোগ করতে হবে। পরেরটা যেমন পি কিউ, মানে এটা গুণ করার কথা বলা আছে, তাই গুণ তো আমরা মনে হয় পোস্টমর্টম করে ফেলছি, এটা আর নতুন করে বলার কিছু নাই। পরের প্রশ্ন, এই অঙ্কটা করতে পারার অর্থ হলো এই চ্যাপ্টার আসলে শেষ। এখানে বলেছে অনুবন্ধী আর বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। তা আমি মনে করি এইটা করলেই তোমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আর এই চ্যাপ্টার এমনি শেষ হয়ে যাবে, এই চ্যাপ্টার আর বেশি নাই। এই অঙ্কটার অনুবন্ধী আর বিপরীত ম্যাট্রিক্স বের করতে, আমি বলেছিলাম অনুবন্ধী ওই যে ওই সময় বলছিলাম অঙ্ক করার সময় আমরা বুঝতে পারবো। অনুবন্ধী ম্যাট্রিক্স মানে আগে প্রত্যেকটা উপাদানের অনুরাশি বের করতে হবে, যে এই প্রত্যেকটা উপাদানের অনুরাশি বের করতে হবে, সেই অনুরাশি বের করে যা পাবো সেইটা দিয়ে আমরা যে ম্যাট্রিক্স তৈরি করব সেটা দিয়ে কিন্তু অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে হবে। অনুরাশি মানে আসলে সহগুণক। এই যে দেখো এখানে আমরা এই যে জিনিসটা বের করে যাচ্ছি, আমরা এই যে এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে এইটা এই ইনভার্স বিদ্যমান, অর্থাৎ এই যে এইটা লাগবে আমাদের বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য। অর্থাৎ কোনো অঙ্কে যদি অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে বলে তাহলে কিন্তু এই অংশটা করার দরকার নাই, এই অংশটা দরকার নাই করা, কিন্তু বিপরীত ম্যাট্রিক্স চাইলে তখন এটা দরকার হবে, অর্থাৎ এ এর মান বের করা। অর্থাৎ আমি তোমাদের আগে বলেছিলাম যে এই বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য, বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে, এ ইনভার্স 1, এইটা হচ্ছে ওই যে অনুবন্ধী ম্যাট্রিক্স। আগে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করব আমরা, তাকে এই যে এ এর মান কত পাইছি এখানে -2, এই এ এর মান দ্বারা ভাগ করতে হয়, তবেই আমরা বিপরীত ম্যাট্রিক্স পাই। তা আগে আমাদের তাহলে কি দরকার, অনুবন্ধী ম্যাট্রিক্স বের করা। তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করার প্রসেসটা একটু দেখো। এখানে বলছি আমরা যে এই যে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণক নিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করব। তাহলে এই এ এর সহগুণক কি হবে আমরা কিন্তু নির্ণায়কে শিখেছি, মনে আছে? এ এর সহগুণক হবে এইটা, তাহলে 3 3 9 বিয়োগ 4 4 16, যা হয় তাই, কত হবে -7 হলো। তাহলে এইভাবে করে প্রত্যেকটা উপাদানের আমরা সহগুণক বের করব। দেখি কার কার মনে আছে। তাহলে ধরো এই 4, এই 4 এর সহগুণক কি হবে, এই সারি বাদ দেব, এই কলাম বাদ দেব, দিয়ে যা থাকে, তাহলে 1 4 কে 4 মাইনাস 3 কে 3। এখন এর আগে কি চিহ্ন হবে তা তো আমরা শিখেছিলাম যে কি চিহ্ন হবে। এটা আছে 3 নম্বর সারিতে আর 2 নম্বর কলামে, 3 আর 2 5, তার মানে এখানে একটা মাইনাস হবে, মনে আছে? নির্ণায়কে আমরা শিখছিলাম এই যে সারি রো প্লাস কলাম, তাহলে এখানে 3 নম্বর সারি আর 2 নম্বর কলাম, তার মানে এটা 5 হয়ে যাচ্ছে, আর -1 এর পাওয়ার 5 মানে হচ্ছে মাইনাস। তো ওইভাবে করে আমরা প্রত্যেকটা উপাদানের আমরা সহগুণক বের করব। এই যে দেখো প্রত্যেকটার কিন্তু সহগুণক বের করছি, এই যে ছোট ছোট করে লিখছি আমরা, তাই না? এই যে এইটা এইভাবে এই যে সহগুণক বের করলাম আমরা, এই সহগুণক ক্যালকুলেশন করলে দেখো এটা পাওয়া যায়। তো এইটার নাম দিছি আমরা বি, অর্থাৎ সহগুণকগুলো নিয়ে আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা হচ্ছে বি। এটা হচ্ছে প্রথম স্টেপ। তাহলে প্রথম স্টেপটা কি, প্রত্যেকটা উপাদানের সহগুণকগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো। এই ম্যাট্রিক্সকে আমরা 500 বানাবো। 500 কিন্তু আজকেই শিখেছি আমরা। 500 মানে এই সারিটাকে কলাম লিখবো, কলামটাকে সারি লিখবো, তারে বলবে 500। তাহলে এটারে 500 করে ফেলো। এই যে 500 কি ইংরেজিতে বলা হয় অ্যাডজয়েন্ট, এই জন্য লেখা হয়েছে এটা অ্যাডজয়েন্ট এ। 500 ম্যাট্রিক্সটা হবে এই যে বিটা পেলাম, বি ম্যাট্রিক্স, ওই যে সহগুণকগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা, তার 500। এই জন্য বির উপরে টি লেখা, এই টি মানে হচ্ছে ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে হচ্ছে 500। তাহলে এটারে ঘুরাই লিখলেই কিন্তু আমাদের এখন অনুবন্ধী ম্যাট্রিক্স হয়ে যাবে। কি মজা না? এটারে ঘুরাই লিখলেই হয়ে যাবে। অর্থাৎ খেয়াল করে দেখো 7 - 1 2, এইটা ছিল এই বরাবর, অর্থাৎ প্রথম সারিতে ছিল, এটা দেখো প্রথম কলামে চলে আসছে। এটা দ্বিতীয় সারি ছিল, এটা দেখো দ্বিতীয় কলামে চলে গেছে। অর্থাৎ
সারিকে কলামে লিখলে যা পাওয়া যায় তাই হচ্ছে 500 ম্যাট্রিক্স, আর এই 500 ম্যাট্রিক্সটাই হচ্ছে আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স। আমি এইটুকু আবার একটু বলে নিই যাতে করে তোমাদের ক্লিয়ার হয়। আমরা বের করছি কি অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স বের করার প্রথম স্টেপটা হলো এমন একটা ম্যাট্রিক্স তৈরি করা যা হচ্ছে আগে যে ম্যাট্রিক্সটা ছিল তার প্রত্যেকটা উপাদানের সহগুণক, প্রত্যেকটা উপাদান এইটা 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 প্রত্যেকটা উপাদানের যে সহগুণক, এই যে এইটা 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 এটা কিন্তু নির্ণায়ক যারা দেখেছো তারা কিন্তু জানো, এই যে প্রত্যেকটাই কিন্তু এর সহগুণক, ওই উপাদানগুলো সহগুণক। এইগুলো ক্যালকুলেশন করে যা পাওয়া যায়, ক্যালকুলেশন তো আমরা সবাই জানি, নির্ণায়ক জানি না, এই যে 3 3 9 বিয়োগ 4 4 16, এই দেখো -7। যেমন এখানে যেটা আছে এটা কত 3 3 কে 3 -3 কে 3, এই দেখো 0। যেমন এটা যদি আমি বলি কি 3 কে 3 -2, এই দেখো 1। তো এরকম ভাবে সহগুণকগুলো নিয়ে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তার একটা নাম দিলাম বি, তুমি অন্য কিছু নাম দিতে পারো, কোনো জিটি একটা নাম দিতে পারো। এইটাকে এখন ঘুরাই দেবো, মানে কি 500 ম্যাট্রিক্স বানাবো, অর্থাৎ যে সারি ছিল তারে কলাম লিখবো, কলামকে সারি লিখবো, সেইটা হলে যা পাওয়া যায় তাকেই বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স শিখে গেলাম। আর অনুবন্ধী ম্যাট্রিক্স যা পেলাম আমরা তাকে এই যে ম্যাট্রিক্স ছিল এ, ওর মান দ্বারা ভাগ করবো। এই যে ওর মান কিন্তু আমরা বের করে আসছি, এই মান কিন্তু আমরা নির্ণায়কের মাধ্যমে শিখেছি মান কিভাবে বের করতে হয়। এর মান আছে -2, এইটা দ্বারা একে ভাগ করতে হবে। একে যদি আমরা ওর মান দ্বারা ভাগ করি তাহলে যা পাওয়া যাবে তাকেই বলা হয় বিপরীত ম্যাট্রিক্স। এই দেখো, এই যে এই অনুবন্ধী ম্যাট্রিক্সকে এই এ এর মান মানে -2 দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। এখানে -2 পেয়েছি, এখানে হচ্ছে আমরা 2 লিখেছি, একটু ভুল হয়েছে। তাহলে একটা বড় অঙ্ক যেটা পরীক্ষায় রচনামূলক আকারে আসে সেটা কিন্তু তোমরা শিখে গেলে, এবং এইরকম অঙ্ক যতগুলোই আসুক আশা করি পারবা। এই যে অনুবন্ধী ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স একটু আগে ছিল বড় অঙ্ক, আর এটা হচ্ছে ছোট অঙ্ক। তাহলে এখানে আমাদের কাজটা কি দেখো খেয়াল করে, অনুবন্ধী ম্যাট্রিক্স বের করার প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপ আছে বি বানানো। এই বি কিন্তু ধরে নেওয়া ম্যাট্রিক্স, ঠিক আছে। এই বি ছিল হচ্ছে এর প্রত্যেকটা উপাদানের কি ছিল সহগুণক বের করা। তা খেয়াল করে দেখো এই 3 এর সহগুণক কি হবে, যেহেতু এখানে আর নাই তাহলে কেবলমাত্র 10ই হবে, 10। এইবার আসো 5, এই 5 এর সহগুণক কি হবে, কারণ এর সারি কলাম তো বাদ যাবে, তাহলে কি থাকবে 8। এখন এখানে 8 হবে না -8 হবে, অবশ্যই মাইনাস হবে, কারণ এই 5 কততে আছে দেখো একটু খেয়াল করে, 5 আছে 1 নম্বর সারিতে আর 2 নম্বর কলামে, তার মানে পাওয়ার হয়ে গেছে 3, তার মানে এটা দেখো -1 পাচ্ছি আমরা, এই কারণেই কিন্তু এখানে মাইনাস। এবার আসো 8, এই 8 এর সহগুণক কি হবে 5, এবং তার চিহ্ন হবে খেয়াল করে দেখো মাইনাস। 10 এর সহগুণক কি হবে, 10 এর সহগুণক হবে 3 প্লাস 3ই হবে কিন্তু এই, তাহলে মানে বি এর মান পেয়ে গেছি। আর এই বি এর 500 যখনই আমরা করে দেব 500 তখনই হয়ে যাবে অনুবন্ধী ম্যাট্রিক্স। এই 500 মানে ঘোরায় লিখবো, অর্থাৎ এখানে 10 লিখবো আর এই -5 এখানে লিখবো, ওই -8 এখানে লিখবো, এই 3 লিখবো, তাহলে এইটা কিন্তু অনুবন্ধী হয়ে গেছে। এইটাই আছে অনুবন্ধী। কত সহজ না, এইটাই অনুবন্ধী। এই যে দেখো আমি এখানে ফ্রেশ করে দেখাচ্ছি। তাহলে এই উপাদানগুলো নিয়ে যে ম্যাট্রিক্স পেলাম তার নাম দিলাম বি। আমি তো বললাম এই বির পরিবর্তে তুমি এইচও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন এইটাকে 500 অর্থাৎ ঘুরাই দেবো, ঘুরাই দিলেই অনুবন্ধী ম্যাট্রিক্স পাওয়া যাবে। এই হচ্ছে অ্যান্সার, দেখছো। এবার অনুবন্ধী ম্যাট্রিক্সকে ইনভার্স করতে গেলে কি করতে হবে, এই যে ম্যাট্রিক্সটা ছিল তার মান দ্বারা ভাগ করতে হবে। তাই এর মানটা কি, এর মান আমরা সবাই জানি, এই যে 3 10 30 -5 8 40 কত হয় -10। তাহলে এই যে অনুবন্ধী ম্যাট্রিক্স পেলাম আমরা, একে -10 দিয়ে ভাগ দিলেই আমরা বিপরীত ম্যাট্রিক্স পাবো। এই দেখো, এই যে এখানে এই যে প্রথমবার কিন্তু আমরা প্রথম অঙ্কটা এটা বের করে আসছিলাম আগে, এখন পরে এসে বের করলাম, কোনো সমস্যা নেই। এটা দিয়ে ভাগ করলেই কিন্তু অ্যান্সার পাওয়া যাবে, এটাই অ্যান্সার। তাহলে একটা বড় অঙ্ক শিখে গেলে আমাদের কিন্তু আর এখানে তেমন কিছু বেশি বাকি নাই, তোমরা খুব সহজেই পারবা। এখানে বলছে এর মানাঙ্ক নির্ণয় করো, র্যাঙ্ক। র্যাঙ্কটা হচ্ছে অশূন্য ম্যাট্রিক্স, এটা কঠিন মনে হতে পারে, অশূন্য ম্যাট্রিক্সের
ওই শ্রেণী কলাম হিসাব করলে যা পাওয়া যায় তাই তার মানাঙ্ক। আমি একটু দেখাই। যেমন এইটার দেখো এ মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের মান বের করলে পেয়েছি হচ্ছে 0, সুতরাং এর র্যাঙ্ক 3 হবে না। কারণ আমরা দেখো এর সারি 3 কলাম 3, তার মানে এর র্যাঙ্ক হওয়ার কথা ছিল 3, এর র্যাঙ্ক হওয়ার কথা ছিল 3, কিন্তু এই ম্যাট্রিক্সটার মান যেহেতু 0 তাই 3 হবে না। তাহলে কি হবে? তাহলে এবার এর অনুবন্ধীগুলো বের করো। অনুবন্ধী না, ওই যে কি বলে অনুরাশিগুলো বের করো। যেমন এইটা একটা অনুরাশি, এইটা একটা অনুরাশি, এইটা একটা অনুরাশি, এরকম যে কোনো একটা অনুরাশির মান যদি 0 বাদে কিছু হয় তাহলে তার র্যাঙ্ক হবে তখন 2। তাহলে দেখো এখানে বলা আছে এর মান যেহেতু 0 সুতরাং এর মাত্রা 3 হবে না, তাহলে সে কম হবে। সেটা কত? এইবার দেখো এই দ্বিতীয় ক্রমের একটা অনুরাশি, এই যে এইটা ক্যালকুলেশন করে আমরা দেখছি যে এর মান পাচ্ছি 4। এখন 4 মানে তো 0 না, তাহলে 4 যেহেতু 0 না অর্থাৎ অশূন্য পেয়ে গেলাম, তাহলে এই ম্যাট্রিক্সটার মান হবে 2। ক্লিয়ার? আবারও বলছি, কোনো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের দেখো ক্রম কিন্তু 3, তাই না? 3 আর 3, তাহলে এই 3 আর 3, তাহলে এর র্যাঙ্ক হওয়ার কথা ছিল 3, কিন্তু এই র্যাঙ্কটা হবে না কেন? কারণ হচ্ছে এটার মান আমরা বের করে দেখলাম 0 হয়েছে। 0 হলে তার মান কিন্তু ওইটা হবে না। তাহলে এর চাইতে ছোট বানাও। এই ছোট নিয়ে আমরা যদি করে ক্যালকুলেশন করে দেখি যে 0 পাচ্ছি না, দেখো এটা 0 পাইনি, কিন্তু এর মান হচ্ছে 4, মানে 0 না। তাহলে এই যে অনুরাশিটা ছিল এটার ক্রম কি ছিল? দেখো তো 2 গুণ 2 ছিল না? তাহলে এর র্যাঙ্ক হবে 2। অর্থাৎ অশূন্য মান যখন পাবো তার র্যাঙ্ক হবে সেইটা। আমরা কিন্তু শেষ করে ফেলছি। এখানে রচনামূলকে যা আছে খুবই সহজ, আমরা যেহেতু শিখে ফেলেছি তোমাদের আর কঠিন লাগবে না। খেয়াল করে দেখো এর মান বের করতে বলেছে, তাহলে এখানে কি কি আছে? এখানে একটা ম্যাট্রিক্স আছে, এই এর মান আছে। আচ্ছা, তারপরে মাইনাস আই বলেছে। আমরা বলেছিলাম যে আই মানে হচ্ছে এরকম 1 1 1 0 0 0 0 0 0, মনে আছে? তাহলে এখানে এইটা নিলাম কেন? একটু আগে একটা অঙ্কে কিন্তু আমরা নিয়েছিলাম 1 1 0 0, তার মানে যখন যেটা দরকার আমি বলেছিলাম আই নেব হচ্ছে এইটা দেখে। এখানে যেহেতু 3/3 তাই আই এর মান এইটা। তাহলে দুটো জিনিস আমরা বুঝে গেলাম। ওকে, এরপর এখানে রয়েছে কি? এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি? এ গুণ এ, তার মানে এই ম্যাট্রিক্সটা গুণ করতে হবে, এই এর সাথে এই একেই গুণ করতে হবে। তাহলে একে একে গুণ করলে আমরা একটা মান পাবো, সেটা মান কিন্তু তার সাথে 2 গুণ করলে এই জায়গাটা হয়ে গেল। এবার এ কিউব। এ কিউব মানে কি? আমরা কি জানি? এ কিউব মানে হচ্ছে এ স্কোয়ারের সাথে এ গুণ, তার মানে এই যে এ স্কোয়ার যে আমরা একটা পেলাম তার সাথে আবার আমরা এ গুণ করে দেব, দিলে পাবো এ কিউব। তাহলে এখানে সেই মানগুলো বসাই দিলেই উত্তর হবে। আমি এখানে দেখাই দিচ্ছি, খুবই সহজ। এই দেখো, প্রথমে আমরা এ নিলাম, তারপরে নিলাম এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কোনো ব্যাপার, আমি বলেছি যে এ স্কোয়ার মানে এ গুণ এ। এই এ স্কোয়ার মানে হচ্ছে এ গুণ এ, তার মানে এখানে এ স্কোয়ার মানে যে এরকম স্কোয়ার দিবা তা কিন্তু না, মনে থাকে যেন। এ স্কোয়ার মানে কিন্তু ম্যাট্রিক্সের বেলায় ওই একই জিনিস 2 বার গুণ করা। তাহলে 2 বার গুণ করে আমরা এটা পেলাম, মানে এইটার মান কি? তাহলে এইটার মান হচ্ছে এই যে এ স্কোয়ার। এখন এর সাথে 2 দিয়ে গুণ করলে কি হবে? এই 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 0 গুণ করলে 0, এরকম করে আমরা এই অংশটাও পেয়ে গেলাম। এরপরে আমাদের লাগবে এ কিউব। এ কিউব মানে এ স্কোয়ার মানে এই যে এইটা যা পেলাম তার সাথে আবার এ দিয়ে গুণ, তবেই এ কিউব পেয়ে যাব। এই যে এখন এগুলো তো সব পেয়ে গেছি, এখন এর মান বের করতে বলছে, শুধু বসাই দিলেই তো উত্তর হয়ে যাবে। এ কিউবের জায়গায় বসাবো হচ্ছে এইটা, আর 2a স্কোয়ারের জায়গায় বসাবো এইটা, তারপরে এ, তারপরে হচ্ছে আই। দেখো এই পরের পেজে চলে যাই আমরা। এই যে এ কিউবের মান এখানে বসাইছি, 2a স্কোয়ার, এই যে তারপরে হচ্ছে এ, আর তারপরে আই, এইভাবে লিখতে হবে। এখন এটা কোনোটা বিয়োগ কোনোটা যোগ, এ তো আমরা যোগ বিয়োগ শিখেছি, আগেই শিখেছি। কি খেয়াল করে দেখো তো কি হবে? এই 2 দিয়ে আগে গুণ করে দাও, তার মানে দেখো 9 দুগুণে 18, 5 দুগুণে 10, এই যে ঠিক আছে। এখন হয়ে গেছে 3টা, এখন আমরা পেলাম 3টা, কারণ এখানে এই দুটো জিনিস যোগ করে ফেলছে আগেই, এই যে এর সাথে এটা যোগ করে ফেলছে দেখো, মানে বিয়োগ, এই যে বিয়োগ করে ফেলছে এই যে 1 এর থেকে এটা। অর্থাৎ এই দুটো দুটো করে যদি আমরা যোগ বিয়োগ করি তাও হবে, আবার এই 3টা একসাথে যোগ করলেও কোনো সমস্যা নেই। এইবার দেখো যা থেকে যাচ্ছে
এবার দেখো তো তাহলে কি হবে, এখানে যেহেতু মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে কি হবে 24 মাইনাস 18 প্লাস 0, তারপরে 14 মাইনাস 2 প্লাস 3, তারপরে 34 মাইনাস 26 প্লাস 2। এ তো নিশ্চয়ই না বোঝার কোনো কথা না, কারণ এটা এখন কিন্তু একেবারে ছোট হয়ে গেছে। দেখো এইগুলো করলেই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান আমরা নির্ণায়কে শিখেছিলাম, সেইটাকে বলা হতো ক্রামারের নিয়মে সমাধান করো, এরকম ছিল না বিষয়টা। ক্রামারের নিয়মে সমাধান করো। ওই যে এক্স ছিল হচ্ছে ডিএক্স বাই এক্স, এরকম ডিএক্স বাই ডি এরকম ছিল, মনে আছে? আমরা গত অধ্যায়ে শিখেছি। এখানে কিন্তু তা না, এখানকার নিয়মটা একটু আলাদা। এখানে হচ্ছে আমরা এখানে যেটা করব, এক্স ওয়াই জেড এইটাকে ধরবো এরকম অজানা রাশি, এরকম এক্স ওয়াই জেড এরকম, আর এক্স এর সহগগুলো নিয়ে যেটা সেটাকে ধরবো হচ্ছে এ, আর ডান পাশে এই যে অংশটা এইটাকে বলবো হচ্ছে এল। এটা দিয়ে একটা ম্যাট্রিক্স বানাতে হবে 10 আর 9। এখন খেয়াল করে দেখো, এই এক্স এর মান মানে এক্স ওয়াই জেড এর মান বের করতে হলে এই এটা দেখো নিচে চলে যাচ্ছে, এই এল এর নিচে চলে যাচ্ছে, জিনিসটা এল এর নিচে। আমি অর্থাৎ যেটা বলছিলাম এ এক্স সমান সমান হচ্ছে এল, তাহলে এক্স এর মান বের করবো, এক্স মানেই এক্স ওয়াই জেড, তাহলে এই এটা কোথায় চলে যাবে, এর নিচেই, অর্থাৎ এল এর নিচেই। তা নিচেই এ মানে কি, মানে হচ্ছে এল, তার সাথে গুণ হবে হচ্ছে এ, অর্থাৎ এ ইনভার্স গুণ এল, এইটা গুণ করলেই এক্স ওয়াই জেড এর মান পাওয়া যাবে। এই হচ্ছে থিওরি। দেখো এখন দেখালেই বুঝতে পারবা সূত্রটা। তাহলে হচ্ছে এইটা এ এক্স সমান সমান এল, তাহলে এক্স সমান সমান হচ্ছে এ, ওই পাশে গেলে ইনভার্স হয়ে যায়, আগেই বললাম এ নিচে মানে হচ্ছে ইনভার্স, তার সাথে এ গুণ, তার মানে আমাদের এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এ ইনভার্স। এ ইনভার্স মানেই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, এটা কিন্তু আমরা শিখে আসছি, বিপরীত ম্যাট্রিক্স কিন্তু আমরা শিখে আসছি। তার মানে এখানে সবচেয়ে বড় কাজ হচ্ছে এই বিপরীত ম্যাট্রিক্সটা বের করা, আর কোনো কঠিন কিছু নাই। এখানে বুঝতেই পারছো যে এখানে এটা হচ্ছে এই জিনিস, এটা আমরা কিন্তু নির্ণয়ের সময় শিখেছিলাম যে সহগ, যেমন এক্স এর সহগ আছে 1, এই এক্স এর সহগ হচ্ছে 2, এই এক্স এর সহগ হচ্ছে 3। একইভাবে এই ওয়াই সহগ জেড এর সহগ এইগুলো নিয়ে যেটা হবে, যে ম্যাট্রিক্সটা হবে তার নাম হচ্ছে এ ধরে নিছি আমরা, আর এক্স মানে এক্স ওয়াই জেড, আর এল মানে এই ধ্রুব সংখ্যাগুলো। এখন আমাদের এই যে বের করার জন্যই খেয়াল করে দেখো আমাদের প্রধান যেটা দরকার এ ইনভার্স। তা এ ইনভার্স যে কিভাবে বের করতে হয় এটা তো আমরা শিখেছি। কিভাবে, সেটা হচ্ছে এ এর প্রত্যেকটা উপাদানের সেই সহগুণক নিয়ে একটা নির্ণায়ক বের করব, ম্যাট্রিক্স বের করব, তার পার্শ্বসার করলে অনুবন্ধী পাবো, আর সেই অনুবন্ধী ম্যাট্রিক্সকে এ এর মান দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ এ ইনভার্স পাবো। দেখো এই যে সেই মান দ্বারা ভাগ করতে হবে বলে আগেই মান আমরা বের করে গেলাম, মান তো আমরা সবাই বুঝি। তারপরে কি করব, এইবার সেই বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য কি করতে হয়, আগে সহগুণক বের করে নিলাম, সবগুলো প্রত্যেকটা উপাদানের সহগুণক করে যেটা পাবো তার নাম দিলাম বি ম্যাট্রিক্স। এই বি ম্যাট্রিক্সকে ঘোরাই লিখবো, ঘোরাই লেখা মানেই হচ্ছে পার্শ্বসর করে দেব, মানে এর কলামকে সারি, সারিকে কলাম লিখে দেবো। এই যেটা পেলাম এটা কি, এটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। এই অনুবন্ধী ম্যাট্রিক্সকে ওই যে এ এর মান একটু আগে বের করলাম না, এই যে এই পৃষ্ঠায়, এই যে এই পৃষ্ঠায় এ এর মান বের করছিলাম, এই যে এইটা দিয়ে ভাগ দেব, ভাগ দিলেই পাওয়া যাবে হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স। এই যে এটাকে ভাগ দিলাম, এই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। এই বিপরীত ম্যাট্রিক্স যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের অঙ্কটা ছিল কি ছিল মনে করে দেখো তো, এই যে এক্স সমান সমান ছিল হচ্ছে এ ইনভার্সের সাথে এল গুণ, এল মানে সেই ধ্রুব সংখ্যাগুলো, তো গুণ করো, এই যে এই হচ্ছে এ ইনভার্স, তার সাথে এইটা গুণ। তাই গুণ তো আমরা শিখেছি, আমরা গুণ করতে তো জানি, সেই গুণ করলাম সেইভাবে। গুণ করে এটা ক্যালকুলেশন করে দেখো আমরা পাচ্ছি কি, এখানে ছিল 1/-8 আর এখানে এইটা। এখন দেখো -8, তার মানে এখানে -8 দিয়ে ভাগ করলে কত হয় 2, এখানে 0, এখানে 3, তার মানে এইটা পেলাম কিসের মান, এক্স এর মান। আর এই এক্স মানে ছিল হচ্ছে এক্স ওয়াই আর জেড, তার মানে বুঝতে পারছো এক্স এর মান হবে 2, ওয়াই এর মান হবে 0 আর জেড এর মান হবে 3। এই কিন্তু আসলে অঙ্ক,
কঠিন একটু, জাস্ট একবার দুইবার একটু নিজে করবা, এটা টেনে টেনে একটু করবা। এই যে দেখো এক্স মানে হচ্ছে এটা, সুতরাং এইটুকুর মান আমরা এই গুণ করলেই পেয়ে যাচ্ছি। তাহলে এক্স এর মান হচ্ছে 2, এটার মান 0, এটার মান 3, অর্থাৎ এক্স সমান সমান 2 0 3, এক্স ওয়াই জেড এর মান। এই কিন্তু আমাদের অঙ্ক। এই যে বাড়ির কাজ দিলাম একই ধরনের, যা শিখালাম তাই। এই যে এর মান নির্ণয় করা মানে এই স্কোয়ার, মানে বুঝতেই পারছো এই এটাকে দুইবার গুণ করে নিতে হবে, আর এখানে আই হবে সেই ওই যে সেই 1 1 1, আর বাকিগুলো সব 0। এটা হচ্ছে আই, এটা বাসায় করবা। এটাও দেখো একই ধরনের অঙ্ক, এই স্কোয়ারের মান নির্ণয় করে এটার মান বের করবা। এখানে কি কি আছে, এই স্কোয়ার 3a আর মাইনাস 10i, 10i, আই মানে হচ্ছে যে এইটা, এটা তো আমরা জানি, আর ম্যাট্রিক্সের সাহায্যে এটার সমাধান বের করতে হবে। ভালো করে দেখো, নির্ণায়কের বেলায় আমরা সমাধান বের করছিলাম সেটা ছিল ক্র্যামারের নিয়ম, আর এটা বের করতে হবে ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী। ক্র্যামারেরটা বেশি সহজ ছিল নিশ্চয়ই, আর ম্যাট্রিক্সটা একটু কঠিন, কারণ হচ্ছে কি ওখানে লাগে আমাদের এইটা এ ইনভার্স বের করে নিতে হয় সেই জন্য। তো যাই হোক, চ্যাপ্টারটা কিন্তু শেষ হলো। আমরা আগামী দিন এইটার রিভিউ করব, মানে নতুন চ্যাপ্টার করাবো না, এটা রিভিউ করাবো। আর তার আগে তোমাদের সাথে কি ক্লাস শুরু হয়ে যাবে কিনা, যাই হোক ক্লাস শুরু হলেও আমরা প্রত্যেক সপ্তাহে একদিন এরকম ভার্চুয়াল ক্লাস করার চেষ্টা করব, কেমন? আশা করছি তোমরা বুঝতে পারছো, আর একটু চেষ্টা করলেই কিন্তু বুঝতে পারবা বেশি বেশি, কারণ এসব জিনিস তো বুঝতে পারছো ইন্টারমিডিয়েটের সায়েন্সের ম্যাথ, তাই না? এটা যে একেবারে তোমার 6 7 এর অঙ্কের মতো তা তো না। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করি। তোমাদের তাড়াতাড়ি ক্লাস শুরু হবে আশা করছি। এটা মনে হয় আজকে তো নোটিশ দেওয়াও হয়েছে, 30 তারিখে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ ওরিয়েন্টেশন। ওই দিন মূলত ওরিয়েন্টেশন হবে, অর্থাৎ ফর্মালি অনুষ্ঠান হয় যেখানে সব স্যাররা থাকে, এমনকি ভিডিও কলে হয়তো আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক স্যার বা পরিচালক স্যারও থাকতে পারেন অনেক সময়। হ্যাঁ, এটার একটা কথা শুনেছি আমি। তো এক কথায় যাই হোক, তোমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী 30 তারিখে। তোমাদের বলা যায় অনেক অপেক্ষার প্রহর শেষ হবে, তোমাদের সাথে ক্লাস হবে, তোমাদের নতুন একটা জার্নি শুরু হবে কৃষি ডিপ্লোমার। আশা করি তোমরা সেটা এনজয় করবে। প্রথম 2 সেমিস্টারে একটু সায়েন্সের সাবজেক্ট থাকে, সেটা তোমরা সবাই জানো, সেখানে একটু চেষ্টা করা লাগে আর কি, কষ্ট করা লাগে। তারপরে কিন্তু আর শেষের দিকে মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, সেটা একটু যায়, আমি তো বলেইছি যে মাথার উপর দিয়ে যাওয়ার মতো তো জিনিস। তারপরেও প্রথম দিকটা যদি বুঝে থাকো, শেষেরটাও পারবা, কারণ ওইটা আবার একটু টেনে দেখো। একটু খাতা নিয়ে বসতে হবে, খাতা নিয়ে বসে একটু অঙ্ক করবা, দেখবা যে এটা কোনো ব্যাপারই না। ফারহানা আক্তারও বলেছে, আমারও। হ্যাঁ, সেটা তো আমি প্রথমেই বলে দিছি যে মাথা আছে যেহেতু মাথার উপর দিয়ে যাবে একটু একটু, কিন্তু এই মাথার ভিতর দিয়ে কখন যাবে, যখন এটা তুমি প্র্যাকটিস করবা। আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের যে তুমি যদি একটু প্র্যাকটিস করো, অবশ্যই তোমার মাথার ভিতর দিয়েই যাবে, গ্যারান্টেড। এবং তোমাদের এও বলেছি যে এই অঙ্কটা মোটেই স্কুলের অঙ্ক না, এটা কলেজের অঙ্ক, এমনকি এটা সায়েন্সের অঙ্ক। হোস্টেল কবে উঠতে পারবো তাহলে? আচ্ছা, সেটা তো বলেছিলাম, হোস্টেলে উঠবা তোমরা আগের দিন। হ্যাঁ, আমি যতদূর শুনেছি তোমাদের হোস্টেল সুপারের কাছে যে তোমরা হোস্টেলে উঠবা হচ্ছে 30 তারিখে তোমাদের প্রোগ্রাম, তো ক্লাস শুরু তার আগের দিন অর্থাৎ 29 তারিখে তোমরা সবাই চলে আসবা, দুপুরের পরপরই চলে এসো। তোমাদের রুম টুম রেডি থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তোমরা কাঁথা লেপ কম্বল এনে উঠে পড়বা। হ্যাঁ, কোনো সমস্যা নেই, যাতে পরের দিন খুব একেবারে ঠান্ডা মস্তিষ্কে তোমরা ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করতে পারো। তারপরে ক্লাসও শুরু হবে, ওরিয়েন্টেশন এবং ক্লাস থাকবে। আশা করি তোমরা এনজয় করবা। আর নিশ্চয়ই কারোর কোনো সমস্যা নেই, অঙ্ক মাথার উপর দিয়ে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, এটা প্র্যাকটিস করলেই পারবা। আর তোমাদের আগেও বলেছি হয়তো আগের প্রথম ক্লাসে, যে কোনো কিছু না বুঝলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবা, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার শতভাগ চেষ্টা করব, কেমন?
তো ঠিক আছে, আমরা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থেকো। বই না থাকলেও একটু খাতায় এগুলো প্র্যাকটিস করো, যেহেতু এটা ভিডিও আকারে থেকে যাচ্ছে। যেটুকু না বোঝো সেটা আবার একটু দেখে দেখে করো। তুমি যদি অঙ্ক পারো, আর কারোর ভালো না লাগলেও তোমার ভিতরে একটা দারুণ ভালো লাগা কাজ করবে, এটুকু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুমি যখন অঙ্ক পারবা, করতে পারবা, খুবই ভালো লাগবে, এবং নিজে পারলে অবশ্যই আরেকজনকে শেখাবা। দেখবা এই জিনিসটা তোমার অনেক মজবুত হবে। হ্যাঁ, এই যে মাসুদ বলেছে যে আপনি আছেন তো কিসের চিন্তা, এই তো দারুণ ব্যাপার। ভালো একটা কথা শুনে আজকের মতো শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।